আসসালামু আলাইকুম। ডুয়েট ভর্তি প্রস্তুতির জন্য গাজীপুরে এসে ডিপার্টমেন্ট প্রাইভেট পড়ার প্রয়োজনীয়তা কতটুকু, এইটা নিয়ে তোমরা অনেকে জানতে চাইছো। তো চলো আজকে এই জিনিস কথা বলি। প্রথমত এই বিষয় নিয়ে কথা বলার আগে সর্বপ্রথমে আমি একটু নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি তোমাদের জাবের ভাইয়া, বর্তমানে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে, এবং এডমিশনের শর্ট টাইম থেকে চান্স পাই আলহামদুলিল্লাহ, এবং আমার মেরিট পজিশন ছিল 17তম। তো এটার পাশাপাশি আমি আরেকটা কথা বলে নিই এই ভিডিওতে, স্পেশালি কথা বলার আগে, আমি এখানে গাজীপুরে কোনো অফলাইন কোচিং এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। সুতরাং আমি এই জায়গা থেকে ফিল করছি যে যেহেতু আমার আসলে গাজীপুরে কোনো কোচিং এর প্রতি কোনো বায়াসনেস নেই, এবং এটা খুবই মানে অনেক অনেক বেশি প্রশ্ন তোমরা এটা নিয়ে করছো। তোমাদের আসলে মানে তোমাদেরকে জানানোটা আমি নিজের দায়িত্ব মনে করছি, তাই অনেক অ্যানালাইসিস করে তোমাদেরকে এই বিষয় নিয়ে আজকে বলবো। তো ভিডিওটা একটু লম্বা হবে, বাট যদি তুমি পুরো ভিডিওটা দেখতে পারো ডেফিনেটলি ইনশাল্লাহ তুমি এক্সপেন্সিভ কিছু পেতে যাচ্ছ। তো চলো আহ, এই মূল আলোচনা যাওয়ার আগে একটু আমাদের এডমিশনের টাইমলাইনটা দেখে আসি, যে আমরা যে গাজীপুরে এসে 1 বছর ভর্তি প্রস্তুতি নেই, সেখানে আসলে আমাদের সময়টা কিভাবে কাটে। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত যদি আমি আমার পুরো একটা বছর ধরি, এখানে আমি এই যে যাত্রা শুরু করছি, এখানে আমার এডমিশনের দিন, ঠিক আছে, পুরো 1 বছর টাইম ধরলাম। তো 1 বছর আমি সাধারণত এখানে ধরলাম, তাই এই পর্যন্ত 6 মাস, এ পর্যন্ত 6 মাস, ঠিক আছে। তো এটাকে আরো আরো একবার করি, তাহলে এখান গেল, তাহলে এই 3 মাস 3 মাস 3 মাস 3 মাস, ঠিক আছে। আমি 4টা টাইম ফ্রেমে ভাগ করলাম। তো সাধারণত এই 4টা টাইম ফ্রেমের মধ্যে প্রথম 6 মাস, এই যে এই 6 মাস হচ্ছে আমাদের কোচিং গুলা যেটা করে নন টেকটা পড়ায়, নন পড়ায়। তারপরে এই 3 মাসটা তোমার হচ্ছে ডিপার্টমেন্ট পড়ানো হয়। এটা অ্যাপ্রক্সিমেটলি কিছু কোচিং এটা থেকে কম বেশি আছে কিন্তু। তারপরে লাস্টের এই 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 জায়গায় 3 মাস, 3 মাস তো এক্স্যাক্টলি পাওয়া যায় না, এখানে 2 মাসের মতো বা 2.5 মাসের মতো পাওয়া যায়। সো এই সময়টা তোমার হচ্ছে রিভিশনের জন্য রেখে দেয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা মানে গড় একটা টাইমলাইন, বুঝছো। কোন কোচিং দেখা গেছে এখানে হচ্ছে এই যে 5 মাসের সময় আইসা ননের সাথে ডিপার্টমেন্টও শুরু করে দেয়, তখন এই জায়গায় ডিপার্টমেন্ট তাদের একটু আগে শেষ হয়। কোন কোচিং এই টাইমলাইন ফলো করে, বা একটু ভেরিয়েশন আছে, বাট ওভারঅল এটাই হচ্ছে টাইমলাইন। তো এই 6 মাসের মধ্যে, এই 6 মাসকে যদি প্রথম 6 মাসকে এই যে 3 মাস, তো তোমাদের মানে অনেকেই যেটা প্রশ্ন করে যাবে, এই 3 মাসের মধ্যে আমি হচ্ছে অনেক ভাইয়ের থেকে শুনেছি যে এই 3 মাসে কোচিং এর প্রেশার অনেক কম থাকে, তাই এই 3 মাসে আমি হচ্ছে ডিপার্টমেন্টটা পড়ে নিতে চাই, ঠিক আছে। ডিপার্টমেন্টটা পড়ে নিতে চাই কারণ কি এই 3 মাসে একটু এক্সট্রা সময় থাকে। এই সময়টা নিয়ে তোমাদের প্রশ্ন, এবং এটা নিয়ে আমি আজকে কথা বলবো যে এই সময়টাতে তোমার আসলে কি করা উচিত। তো দেখো, এই সময়টাতে তোমার আসলে কি করা উচিত, এটা নিজে নিজে একটু গেস করবা। আমি তোমাকে কিছু প্রশ্ন করি, মনে করো ভাইয়া এই সময়টা তোমার কাছে মনে হচ্ছে এটা এক্সট্রা টাইম। এখন এই এক্সট্রা টাইমটা কে দিছে তোমাকে? আমি বলবো এই এক্সট্রা টাইমটা তোমাকে কোচিং অথরিটি দিছে। কেন? কারণ দেখো, এক্সট্রা টাইম তুমি কেন পাচ্ছ? কারণ তোমার এখানে ক্লাস হচ্ছে সপ্তাহে মনে করো 3টা, সপ্তাহে 3টা ক্লাস হচ্ছে, বাকি তুমি 3 দিন ফ্রি, ঠিক আছে। বা হচ্ছে সপ্তাহে 3টা বা 4টা ক্লাস হচ্ছে, বাকি সময়গুলো তোমার ফ্রি কাটতেছে। তো তার মানে তুমি এখন ওই সময়টাকে ব্যস্ত করার জন্য এটা করতে চাচ্ছ। তো তুমি ফ্রি, এখন তোমাকে তো চাইলে ব্যস্ত করার যদি কোচিং অথরিটি ইচ্ছা করতো, তাহলে তোমাকে এখন 4টা বা জায়গায় 5টা ক্লাস দিলে তো তোমাকে ব্যস্ত রাখতে পারতো। কারণ একটা প্রশ্ন আসে যে কোচিং অথরিটি মানে কোচিং অথরিটি এখানে তোমাকে ক্লাস কম দিয়ে লাভ লস কিছু আছে কিনা। দেখো কোচিং, এই যে এই জায়গায় যে ডিপার্টমেন্ট ক্লাসটা তোমাকে দিচ্ছে, এই ডিপার্টমেন্ট ক্লাসটা মনে করো এখানে যদি কোচিং তোমাকে ডিপার্টমেন্টের জন্য 60টা ক্লাস দেয়, তো এই 60টা ক্লাস এই 3 মাসের মধ্যে না দিয়ে কোচিং তাইলে যদি এই সময় ফ্রি থাকে, তাহলে এই সময় কোচিং তো চাইলে হচ্ছে তোমার এই যে 3টা ননের পাশাপাশি একটা ডিপার্টমেন্ট ক্লাস দিয়ে দিতে পারতো। মানে তুমি যেই সময়টা তুমি প্রাইভেটে পড়তে চাচ্ছ, এই সময়টা এখানে কোচিং এ দিয়েই একটা ডিপার্টমেন্ট ক্লাসে তোমাকে ব্যস্ত রাখতে পারতো, পারতো না? তো কোচিং এই সময় এটা করে না, তারা কি করে তোমাকে ফ্রিলি ছেড়ে দেয়, তারা শুধুমাত্র তোমাকে এই 6 মাস ননের জন্যই বরাদ্দ করে দেয়, ঠিক আছে। এখন এই ননের জন্য কেন বরাদ্দ করে দেয়, এইটা বোঝার জন্য ভাই আমি তোমাকে মানে আমার পার্সপেক্টিভ থেকে বোঝাচ্ছি। আমি যেহেতু সিভিল স্টুডেন্ট, আমি সিভিল ডিপার্টমেন্টের পার্সপেক্টিভ থেকে তোমাকে এই জিনিসটা বলতেছি, বাট মোটামুটি সব ডিপার্টমেন্টের সেম হবে। তো দেখো সিভিলে এবার যে প্রশ্নগুলো আসছে, 10টা প্রশ্ন আসছে। 10টা প্রশ্নের মধ্যে এই যে আমার সামনে, আমি ভিডিওটা আগে কিছু অ্যানালাইসিস করেছি, আমার সামনে এখানে দেখো তোমার হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স এই একটা বই আছে, তারপরে থিওরি অফ স্ট্রাকচার এই আর একটা বই আছে, তারপরে এখানে যে ডিজাইন অফ স্ট্রাকচার এই আর একটা বই আছে, ঠিক আছে। এই 3টা বই এবং হাইড্রোলিক্স নামে সিভিলের আমার কাছে এই মুহূর্তে নাই, হাইড্রোলিক্স বই আরেকটা আছে সেটা আমরা পড়ি, এবং এস্টিমেটের আরো কিছু নলেজ আছে, এবং কনস্ট্রাকশনের উপর আরো কিছু নলেজ থাকলে এই বছর যে 10টা প্রশ্ন আসছে, পলিটেকনিকে যে স্টুডেন্ট মোটামুটি লেভেলের একটু পড়াশোনা কোর্স করে আসছে, ভালো স্টুডেন্ট যারা,
চোখ বন্ধ করে কোনো চোখ খোলা রেখে করতে হবে আর কি, কথা কথা বললাম। তো অনায়াসেই সে 10টা প্রশ্ন আনসার করতে পারবে। ঠিক আছে, এবার ডুয়েট প্রশ্ন মানে পাবলিশ হওয়ার পরে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে যাওয়ার পরে অনেক স্টুডেন্ট আমাকে ইনবক্স করে বলছে যে ভাইয়া এগুলো তো সবই পারি, এটা তো সহজ, একদম সহজ। আসলেও তাই, ডিপার্টমেন্ট প্রশ্নটা আসলে এভাবেই হয়। ঠিক আছে, এই বছর আমি তোমাদেরকে একটা জিনিস চ্যালেঞ্জ করতে চাই। তুমি তোমার পরিচিত 5জন ভাইয়া যারা হচ্ছে ডুয়েটে পরীক্ষা দিছে বাট চান্স হয় নাই, 5জনকে মেসেজ করবা, এটলিস্ট সিভিলের 5জনকে মেসেজ করে বলবা যে ভাই আপনার তো ডুয়েটে চান্স হয় নাই, আচ্ছা আপনি ডিপার্টমেন্টে কয়টা ম্যাথ আনসার করছিলেন। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি ওই ভাইয়া গাজীপুরে মোটামুটি মানে অ্যাক্টিভ থেকে থাকে, অ্যাক্টিভ স্টুডেন্ট হয়ে থাকে, সে অন্তত 7টা ম্যাথ আনসার করতে পারছে, অন্তত 7টা, ইভেন 8টা 9টা 10টা ম্যাথও অনেকে আনসার করছে। ঠিক আছে, বাট মিনিমাম 7টা ম্যাথ টিকবে, কারণ প্রশ্নটা এতটাই সহজ ছিল। তো এটা বলার পিছনে কারণ হচ্ছে যে তুমি আসলে ভাই দিন শেষে ডিপার্টমেন্টটা ইজিলি আনসার করতে পারবা। তাহলে তোমার মূল খেলাটা কোথায় হয় দেখো, ডুয়েটের চান্স পাওয়াটা আমি মনে করি মোটামুটি 80% কোথায় নির্ভর করে, আমি সেই জিনিসটা একটু তোমাকে বুঝাই। ঠিক আছে, দেখো ডুয়েটের মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমরা সবাই জানো যে এমসিকিউ কত হয় ভাইয়া, এমসিকিউ হবে হচ্ছে তোমার 120, এবং হচ্ছে তোমার থিওরি রিটেন পার্টে হবে তোমার হচ্ছে 180। এইটা হচ্ছে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন। তো এই 120 মার্কসের জন্য তোমার হচ্ছে 40টা এমসিকিউ থাকবে ননের, আবার 40টা থাকবে ডিপার্টমেন্টের। ঠিক আছে, 40টা থাকবে হচ্ছে তোমার ডিপার্টমেন্টের। তো এখন আমি তোমাকে একটা জিনিস বলি ভাইয়া, দেখো তুমি ডিপার্টমেন্ট প্রশ্নটা তুমি নিজে দেখো। ঠিক আছে, আমি সিভিলের পার্সপেক্টিভে কথা বলতেছি, অন্যান্য ডিপার্টমেন্ট যে খুব কঠিন প্রশ্ন আসছে এমন না, সব ডিপার্টমেন্টে কাছাকাছি মানের প্রশ্ন আসছে। ঠিক আছে, অন্যান্য ডিপার্টমেন্টের তোমরা অ্যানালাইসিস চাইলে আমি করে দিতে পারি, বাট হয়তো অন্য কাউকে দিয়ে করাবো আর কি। তো দেখো এখানে 40টা, এই যে 40টা এমসিকিউ ডিপার্টমেন্টের, আমি একদম মোটামুটি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি গাজীপুরে এসে পড়াশোনা করে থাকো মানে মিনিমাম লেভেলের, তাহলে এই 40টা এমসিকিউ এর মধ্যে যে কেউ অনায়াসে 30+ এমসিকিউ আনসার করতে পারবে। যে কেউ এই 40টার মধ্যে 30+ এমসিকিউ আনসার করতে পারবে। এখন তুমি নিজেই একটু গেস করো যে রিটেন পার্টের প্রশ্নটাই কি রকম হয়েছে। রিটেন পার্টের প্রশ্নটাই যে 10টার মধ্যে পলিটেকনিক্যাল পোলাপান 7টা 8টা 9টা প্রশ্ন আনসার করে ফেলতে পারতেছে, সো তাহলে এমসিকিউ কেমন হবে। ঠিক আছে, ওগুলো থেকেই তো ওই স্যাররাই তো এমসিকিউ করবে, তো এখানে তুমি 30টার মধ্যে পেয়ে যাবা। বাট মূল ঝামেলাটা হবে এই যে ভাই ননের 40টা মার্কস আছে, এই 40 মানে 40টা এমসিকিউ এ 60টা মার্ক, এই 40-এর মধ্যে তোমার 20+ তুলতেই তোমার হচ্ছে মানে নাক মুখ হচ্ছে এক হয়ে যাবে, মানে 20টার উপরে এমসিকিউ আনসার করতে, বুঝছো। এখন এই জায়গায় যদি তুমি মোটামুটি 35-এর মতো এমসিকিউ বাই আনসার করতে পারো, বা 30টা অন্তত এমসিকিউ তুমি কনফার্ম আনসার করতে পারো, মানে 60 মার্কস যদি তুমি ক্যারি করতে পারো, তাহলে তুমি এখানেই মনে করো অর্ধেক ডোরে চান্স পেয়ে গেছো। কেন, আমি তোমাকে আরেকটু ডিটেইলসে বলি ব্যাপারটা। দেখো তোমার ডুয়েটে, আমি যদি সিভিলে বলি, সিট আছে হচ্ছে 120টা। ঠিক আছে, সিট আছে 120টা। তো এই 120টা থেকে ছাড়েরা মানে পরীক্ষা যদি দেয় হচ্ছে তোমার পরীক্ষা জরত দিছে এবার কত, মানে 1600 যদি পরীক্ষা দেয়, 1600 জনের খাতা কিন্তু স্যার দেখে না, স্যার খাতা দেখবে এখান থেকে মাত্র 600 জনের। তো এই 600 জন স্যার আলাদা করে কিভাবে, এই 600 জন আলাদা করে এমসিকিউ এর এই 120 মার্ক থেকে, বুঝছো। এমসিকিউ এর 120 মার্ক থেকে সে 600 জন আলাদা করে। প্রথমত ইংলিশের একটা ভেরিয়ার আছে, তোমাকে ইংলিশে একটা মিনিমাম মার্কস পাইতে হবে, তোমরা সেটা জানো, আমি সেটা বাদ দিলাম, ধরলাম সেটা তুমি উতরে গেছো। তারপরেও আইসা তোমাকে এই 600 জনের মধ্যে না আসলে তোমার আর খাতাই দেখা হবে না, কারণ স্যারেরা কখনো এই 1600 জনের খাতা এখন আর দেখে না, স্যারেরা দেখবে এই 600 জনের খাতা, এই 600 জন আইডেন্টিফাই হবে 120 এর মধ্যে। তো তুমি 120 এর মধ্যে যদি যত বেশি মার্কস ক্যারি করতে পারবা, তোমার ডুয়েটে চান্স পাওয়ার হাত তো বেড়ে যাবে। তুমি জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট, তুমি এই 120 এর মধ্যে তুমি ঢুকতে পারলা না, ওদিকে তুমি বাকি 180 এর মধ্যে তুমি হচ্ছে একদম মনে করো 150 পায়া বসছো, তোমার কোনো লাভ নাই। 180-এর মধ্যে 180 পায়া বসো, কোনো ফায়দা নাই, তোমার ওই খাতাই দেখবে না। তোমাকে যে কোনো মূল্যে এই 120-এর মধ্যে ঢুকতে হবে, এই সরি এই 600 জনের মধ্যে ঢুকতে হবে। তো এই 600 জনের মধ্যে ঢোকার পরে তোমার খাতা দেখবে। এখন এই 600 জনের মধ্যে ঢুকতে পারো কেমনি, এই 600 জনের তুমি ইজিলি ঢুকতে পারবা যদি তুমি এই যে এই নন থেকে যত বেশি মার্কস ক্যারি করতে পারবা, তত তোমার এখানে ঢোকার হার বেড়ে যাবে নন থেকে।
মোট কথা হচ্ছে এই 40টা, কারণ ডিপার্টমেন্টে ভাই 30 প্লাস মানে 30 প্লাস এমসিকিউ তুমি আনসার করতে পারবা, এখানে তুমি 60 প্লাস মার্কস এমনি পাবা। ডিপার্টমেন্টে তুমি 60 প্লাস মার্ক এমসিকিউ এর মধ্যে আহ মানে মোটামুটি ক্যারি করতে পারবা। সরি, ডিপার্টমেন্টে তোমার হচ্ছে 60 মার্কস তো আছেই, তোমার হচ্ছে এখানে 30টা, এটা যদি তুমি 1.5 করো 45, ঠিক আছে, মোটামুটি 45 প্লাস মার্কস তুমি ক্যারি করতে পারবা অনায়াসে। বাট তোমার মূল পেজটা লাগবে ভাই নন টেকে, তুমি যদি নন টেকে মার্কস ক্যারি করতে পারো তাহলে হয়ে যাবে। এখন তার মানে কি বোঝা গেল, মোট কথা হচ্ছে তোমাকে নন টেকে মার্কস ক্যারি করতে গেলে তোমাকে নন এর প্রিপারেশন ভালো করতে হবে। এই জায়গায় তোমার ফিজিক্স আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, ইংলিশ আছে। তো ফিজিক্স ম্যাথের জন্য মোটামুটি আমি মনে করি না আলাদা করে প্রাইভেট পড়ার দরকার আছে, বাট এট লিস্ট যদি তোমার প্রাইভেট পড়তেই হয়, এই যে এখানে যে টাইমলাইনটা আমি দিছিলাম, ঠিক আছে, আমি টাইমলাইনটা এখানে যে এই টাইমলাইন, এই 3 মাসের মধ্যে যদি প্রাইভেট পড়তেই হয়, তাহলে তোমাকে অবশ্যই আইদার ইংলিশের প্রাইভেট পড়ো অথবা কেমিস্ট্রির প্রাইভেট পড়ো, ঠিক আছে, এই দুইটা জিনিসের প্রাইভেট পড়ো। এর বাইরে আসলে ভাই তোমার কিছু মানে দরকার নেই, বুঝছো? এখন মানে আমি তোমাকে একটা কথা বলি ভাইয়া, আমি মানে এইবার এডমিশনে এমন স্টুডেন্ট আমি পাইছি, আমার খুবই কষ্ট লাগছে, যে যে স্টুডেন্ট ডিপ্লোমাতে প্রায় 9-0 কাছাকাছি সিজি নিয়ে আসছে, ঠিক আছে, ডিপার্টমেন্টও বলতেছে ভাই আমি 9টা আনসার করছি, বাট ও আমাকে বলতেছে ভাই এমসিকিউ আমি সরি কেমিস্ট্রিতে মাত্র 5 আনসার করছি। সো এই ব্যাপারটা খুবই প্যাথেটিক। একটা ছেলে গাজীপুরে 11 মাস থাকার পরে শেষ পর্যন্ত সে বলতেছে ভাই এমসিকিউ আমি 5 আনসার করছি, এটা খুবই কষ্টের, বুঝছো? তো হয়তো অন্যরা অনেক ভালো করছে, বাট এই যে ম্যাক্সিমামই কিন্তু কেমিস্ট্রিতে এবং হচ্ছে ইংলিশে ধরা খাইছে। তো এই যে এই জায়গাগুলোতে ধরা খাওয়া, এটা কাটানোর জন্য তোমাকে নন পড়তে হবে। তো তুমিও যদি আগে নন উতরাইতে পারো ভাইয়া, তোমার ডুয়েটে চান্স পাতে পারে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে, বুঝতে পারছো? তো এখন আসো, যে তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি যে এতক্ষণ কথা বলছেন, আপনি ধরে নিচ্ছেন আমি ডিপ্লোমা অনেক ভালো পড়াশোনা করে আসছি, বাট আমি তো আসলে ডিপ্লোমা অনেক ফাঁকিবাজি করছি, আমি তো মানে সেমিস্টারের বইগুলাই ঠিকঠাক মতো পড়াশোনা করি নাই, তো আমার জন্য তাহলে কি হবে? তো এখন আসো, আমি কি মানে সবার জন্য এই কথাগুলো বলছি কিনা, আমি আসলে সবার জন্য যে ডিপার্টমেন্ট পড়ার প্রাইভেট পড়াটা নিষিদ্ধ এটা বলি নাই, আমি কিছু স্পেসিফিক মানুষদের জন্য এক্সেপশন মানে কিছু এক্সেপশন আছে। যেমন মনে করো প্রথমত মাদার ডিপার্টমেন্ট সরি সাব ডিপার্টমেন্ট থেকে যারা মাদার ডিপার্টমেন্টে এসে পরীক্ষা দিবে, ফর এক্সাম্পল মনে করো উড টেকনোলজি বা হচ্ছে কনস্ট্রাকশন টেকনোলজি, এই ধরনের ডিপার্টমেন্ট থেকে যারা সিভিলে এসে পরীক্ষা দিবে, যে সকল স্টুডেন্ট এসে পরীক্ষা দেয়, তাদেরকে তো আসলে সিভিল ডিপার্টমেন্টের কোর নলেজ জানতে হবে, তখন তাদেরকে আসলে প্রাইভেট পড়তে হবে, বুঝতে পারছো? বা হচ্ছে তোমার মেকানিক্যালে যারা আছে তারা যদি হচ্ছে তোমার ইসেতে তোমার কি বলে কেমিক্যালি পরীক্ষা দিতে চায়, মেকানিক্যালের কেমিক্যালি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, তো কেমিক্যালে যদি পরীক্ষা দিতে চায় তখন তাদেরকেও আসলে কেমিক্যালের নলেজটা নিতে হবে, তখন তাদেরকে প্রাইভেট পড়া উচিত। আবার ইলেকট্রনিক্স থেকে যারা হচ্ছে মানে ইলেকট্রিক্যাল এসে পরীক্ষা দিবে, ইলেকট্রনিক্স থেকে যারা ইলেকট্রিক্যালে আসবে তাদেরও প্রাইভেট পড়া উচিত। আবার মানে এই নলেজটা নিতে হবে আর কি। আবার সিএসসি তেও যারা পরীক্ষা দিবে, ইলেকট্রনিক্স থেকে তো গত বছর থেকে সিএসসি তেও পরীক্ষার সুযোগ আসছে, তো তখন তোমার সিএসসি নলেজটাও থাকা লাগবে। তো এই সকল ক্ষেত্রে যারা সাব ডিপার্টমেন্ট থেকে মাদার ডিপার্টমেন্টে এসে পরীক্ষা দিবে, তোমাদের ব্যাপারটা ভিন্ন, তোমরা অবশ্যই ডিপার্টমেন্ট পড়তে পারো, সেটা তো মানে পড়তে পারো না, পড়া উচিত। এবং পাশাপাশি যদি তুমি মনে করো যে ভাই আমি তো ডিপার্টমেন্ট অত মানে পলিটিক্যাল অত ভালো করে পড়ি নাই, তাহলে তোমার ক্ষেত্রে কি করা উচিত? তো তোমার ক্ষেত্রে হচ্ছে ভাই ভালো করে পড়ার সংজ্ঞাটা কি আসলে, মানে আমি কতটুকু ভালো স্টুডেন্ট সেটা মেজার করি কিভাবে, সাধারণত সিজি দিয়ে। তো আমার কাছে যেহেতু আর কোনো প্যারামিটার নাই, আমি সিজির প্যারামিটার দিয়েই তোমাকে মোটামুটি একটা ধারণা দেই। মোটামুটি 3.75 এর উপরে যে স্টুডেন্ট ডিপ্লোমার সিজি নিয়ে আসে, মানে আমি এটলিস্ট এতটুকু বলতে পারি, মানে ওয়ান নাইট প্রিপারেশন হোক আর যাই হোক, এটলিস্ট ভাই তার বইয়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা আইডিয়া আছে, কনসেপ্ট গুলো মোটামুটি তার মাথায় আছে, তার আসলে ডিপার্টমেন্ট প্রাইভেট করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আমি 7.5 প্লাস উপরে যারা আছে একটু কারো প্রাইভেট পড়ার কথা মনে করি না। আমাকে গত সেশনে আমার অনেক স্টুডেন্ট প্রাইভেট পড়ার জন্য বলছে, আমি কিন্তু তাদেরকে ডিনাই করছি এবং প্রাইভেট পড়েও নাই, এবং এবার চান্সও পাইছে, ঠিক আছে। আমি একদম নাম মেনশন করি, এবার হচ্ছে রনি চান্স পাইছে। ও কিন্তু গত বছর আমাকে বলছিল যে ডিপার্টমেন্ট প্রাইভেট পড়ার জন্য, আমি কিন্তু ওকে বারণ করছি, ও কিন্তু থ্রু আউট দা এডমিশন জার্নি ডিপার্টমেন্ট পড়েও নাই এবং এবার চান্সও পাইছে আলহামদুলিল্লাহ, এবং আমার বিশ্বাস ও মেরিটে ভালো পজিশনে আসবে, ঠিক আছে। তো মোট কথা হচ্ছে সবার জন্য ডিপার্টমেন্ট না, প্রাইভেট পড়া না। প্রাইভেট ওর রেজাল্ট অনেক ভালো ছিল, ভালো স্টুডেন্ট, ওকে আমি না করছে। মোট কথা হচ্ছে 3.75 এর উপরে যারা আছে ওদের কিন্তু মানে প্রাইভেট পড়ার দরকার নাই। এখন মানে অনেকে বলবে যে চিপর ভাই আমার রেজাল্ট তো আরো অনেক বেশি ছিল, বাট তাও আমি চান্স পাইনি, বাট ওর হচ্ছে ননে ঘাটতি আছে। আমার আরো স্টুডেন্ট আছে যারা হচ্ছে ডিপার্টমেন্ট অনেক ভালো করছে, বাট ননে খারাপ করার কোনো চান্স হয়নি, কিছু করার নাই। এখন মোটামুটি যারা রেজাল্ট হচ্ছে 3.5 এর নিচে, আমি তাদেরকে রিকমেন্ড করবো ঠিক আছে তুমি প্রাইভেট পড়তে পারো, সমস্যা নাই, ঠিক আছে। বা হচ্ছে যাদের রেজাল্ট মানে 3.75 এর নিচে,
তারা হচ্ছে মানে তুমি তোমার যদি কনফিডেন্স দুর্বল হয় তাহলে তুমি পড়তে পারো, বাট আমি তাও মানে 5 এর উপরে আমি কাউকে এপ্রিসিয়েট করি না যে ভাই তুমি প্রাইভেট পড়ো, কারণ তোমার যে নলেজ আছে ভাই ওইটা দিয়ে তুমি ডুয়েটে এনাফ পারবা। তোমার এখন শুধু নন টেক নলেজ দরকার ভাই, নন টেক নলেজের কোনো বিকল্প নাই। তুমি 120 মার্ক এমসিকিউ, এই জায়গাতে এই 120 মার্কসের মধ্যে মানে যে হাইয়েস্ট মার্ক পাবে এখান থেকে, এই 120 মার্কসের মধ্যে হাইয়েস্ট মার্কসের ভিত্তিতে 600 জনের খাতা দেখবে। তোমার প্রথম কাজ হচ্ছে 120 মার্কসের মধ্যে হাইয়েস্ট মার্কস ক্যারি করা, এবং ওইটার জন্য ডিপার্টমেন্টে এমনিই তুমি ভালো মার্কস পাবা, তোমাকে ননে এজ মাচ এজ পসিবল মার্কস তুলতে হবে। ওই মার্কস তোলার জন্য তোমাকে ননটা ভালো করতে হবে, এবং নন ভালো করার জন্য কেমিস্ট্রি এবং ইংলিশ সব থেকে বড় টুল। এখানে তুমি ভালো করলে ম্যাথ ফিজিক্স এমনি ভালো করবা। সো এটাই ছিল হচ্ছে আমার শেষ কথা। আমার হচ্ছে আর বেশি কিছু বলার নাই। তোমরা মানে আমি এই ভিডিওটা বললাম কেন, আমাকে অনেকেই মেসেজ করতেছে যে ভাই আমি হচ্ছে ডিপার্টমেন্ট প্রাইভেট পড়তে চাই, ঠিক আছে, অনেকেই বলতেছো যে ভাই আমি ডিপার্টমেন্ট প্রাইভেট পড়তে চাই, প্রাইভেট পড়তে চাই। আমি তাদের সাথে যখন কথা বলি যে তুমি কোন ডিপার্টমেন্টে, কেমন তোমার রেজাল্ট, কেমন পলিটিক্যাল কি অবস্থা, অনেক স্টুডেন্ট আমি দেখছি যে ভাই 4/4 পাইছে অনেকগুলাতে, ঠিক আছে। 4/4 পাইছিস মানে বেটা তুই বেটা মানে যা আছে সব চাবাইছস, তোর কি এই বইগুলা কি তোর কিছু বাকি আছে? নিশ্চয়ই তুই এগুলো পড়ছস, তো তোর কি আবার মানে এখানে এসে পড়া লাগবে নাকি? এটা খুবই মানে টাইম ওয়েস্ট হবে। বরং ওই ছেলে যদি এই নন টেকটা ভালো করে পড়ে, ওর চান্স পাওয়ার হার অনেক বেড়ে যাবে। তো মোট কথা হচ্ছে নন টেকটা ভাই পড়ো এজ মাচ এজ পসিবল। কোচিং কখনো তোমার খারাপ চায় না, কোচিং এর কথা শুনো, আমার কোচিং এর সাথে কোনো সম্পর্ক নাই। কোচিং কখনো তোমার খারাপ চায় না, কোচিং তোমাকে এখানে টাইম দিচ্ছে, এই টাইমটাতে তুমি নন ভালো করে পড়ো। আমি একটা ফাইনাল কনক্লুশন যদি দেই, তুমি যেটা করবা, এই যে টাইমলাইনটা এখানে ছিল, এই টাইমলাইনের মধ্যে প্রথম 6 মাসে ভাই শুধু নন টেক একদম কুপাই ফেলবা। নন টেক এমন ভাবে পড়বা এই প্রথম 6 মাসে যে তোমার নন টেকের জন্য কিছু বাদ না থাকে। আমি একটা কড়া সতর্কবার্তা এখানে দিয়ে দিই, আমি যে বলছি তোমার ডিপার্টমেন্ট পড়তে হবে না, এই ক্ষেত্রে তুমি কিন্তু প্রথম 6 মাসে তোমার নন শেষ করতে হবে। তুমি যদি প্রথম 6 মাসের পরেও তোমার ননের লেগিংস থাকে, তাইলে কিন্তু ভাই এই দায়ভার আমি নিব না, ঠিক আছে। মোট কথা হচ্ছে প্রথম 6 মাস তুমি কমপ্লিটলি ননটাকে একদম শেষ করে ফেলবা। মানে শেষ করে পাওয়া পসিবল, 4 মাসেই নন শেষ হয়ে যায়, 4-5 মাসে নন শেষ হয়ে যাবে। তুমি এ টু জেড ননটাকে একদম, ননে যাতে কোনো লেগিংস না থাকে। অনেকে কি করে মানে ননের লেগিংস রেখে বসে, তারপরে যখন মনে করো 3 মাস পরে এখান থেকে ডিপার্টমেন্ট শুরু হবে, ওদিকে কোচিং এর ডিপার্টমেন্ট ক্লাস হচ্ছে, ও আবার ননে আগে ফাঁকিবাজি করছিল, ও ননও পড়তেছে ডিপার্টমেন্ট পড়তেছে, তুমি ভাই গেছো, তোমার আর সম্ভব না, ঠিক আছে। আমি এই প্রসঙ্গে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। আমার এডমিশনে হচ্ছে আমার মানে সব থেকে বড় যে মেন্টর যিনি ছিলেন, জামিল ভাই, এখন ভাই না উনি হলেন আমার স্যার, কারণ উনি এখন ডুয়েটে লেকচারার হিসেবে জয়েন করছেন। তো উনি আমাকে, আমি যখন প্রথমে গাজীপুরে আসি আমি কিন্তু ওনাকে বলছিলাম যে ভাই আমি প্রাইভেট পড়তে চাই। তো উনি আমাকে ডিসকারেজ করছে যে না তোমার প্রাইভেট পড়ার দরকার নাই, তুমি শুধুমাত্র মনোযোগ সহকারে নন পড়ো। বাট আমি এর কিছুদিন পরে যখন দেখি, আমি যে ফ্ল্যাটে থাকি আমি বাদে বাকি 8টা ছেলে প্রাইভেট পড়ে, খায় গেছে কট। তো পরবর্তীতে আমিও ভাই কিছু কারণে আমি প্রাইভেট শুরু করছি। প্রাইভেট শুরু করার পরে ভাই মাসখানেকের মাথায় আমার আর কুলায় না, আমি কোচিং এর শিডিউল, এই ইউসের শিডিউল, ওসের শিডিউল সব মিলে ভাই আমি তো গেছি, আমি কোনোভাবে ম্যানেজ করতে পারিনি। পরে প্রাইভেট ছেড়ে দিছি, ভাইকে অর্ধেক টাকা দিয়ে বলছি ভাই আমি আর পারতেছি না। তো এটার কারণে আমার ওই ব্যাচের স্টুডেন্ট কমে গেছে, এই কারণে আমার বন্ধুকে আবার ভাইয়া মনে কথাটা শোনাইছে অন্য আরেক ভাইয়ের সাথে, জামিল ভাইয়ের কাছে পড়িনি, অন্য আরেক ভাইয়ের কাছে পড়ছিলাম। তো ওই দেখো জামিল ভাই আমাকে না করছিল, বাট আমি কিন্তু ভাইকে ডিনাই করে আমি আরেক ভাইয়ের কাছে গেছি, কারণ কতটা ইয়া আমার মাথায় কাজ করছে, আমাকে ভাই পড়তে হবে অন্যদেরকে দেখে। বাট আমি কিন্তু বাদ দিয়ে দিছি, ঠিক আছে, বাদ দিয়ে আমি আমার পরে আমার পড়াশোনায় ফোকাস করছি। বাট দ্য রেজাল্ট ইজ, আমি অহংকার করতেছি না, অন্য হয়তো কারণ থাকতে পারে, ওই 8 জনের মধ্যে কারো চান্স হয় না এক্সেপ্ট মি। মানে ওই ফ্ল্যাটের 9 জনের মধ্যে বাকি 8 জনের চান্স হয় না, আমার চান্স হয়েছে শুধু, ঠিক আছে। 9 জনের মধ্যে আমি একজন চান্স পেয়েছি। সো এটার পেছনে হয়তো অন্য কারণ আছে, বাট স্টিল প্রাইভেট পড়লে যে চান্স পাওয়ার হার বেড়ে যাবে ব্যাপারটা তেমন না, বুঝতে পারছো? So, তুমি প্রথম 6 মাসে নন পড়বা, পরের 3 মাসে ডিপার্টমেন্ট পড়বা, তারপরে রিভিশন দিবা, যখন যেটা পড়বা সেটা ভালো করে পড়বা, এটাই ফাইনাল সাজেশন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আশা করি মানে অন্য কোনো ইয়াতে কথা হবে। আর তোমাদের যদি ডিপার্টমেন্ট পড়াশোনা নিয়ে বা নন টেক নিয়ে আর কোনো জানার থাকে তোমরা জিজ্ঞেস করো, ইনশাল্লাহ চেষ্টা করবো আমি উত্তর দেওয়ার। আসসালামু আলাইকুম।